আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দুটো আজকেই ঘটেছে। একটা ঘটনা হলো যে বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব মিস্টার রুহুল কবির রিজভী তিনি আজকে বলেছেন, একটা অনুষ্ঠানে বলেছেন যে বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এটা একটা স্টেটমেন্ট, এবং এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, তার উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আরেকটা ঘটনা হলো, আজকে দেখলাম যে তথ্য অধিদপ্তরে, সরকারি তথ্য মন্ত্রণালয়ের, সেখানে একটা বইয়ের বড় উন্মোচন করা হয়েছে। বইটার নাম হলো আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান। মানে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এই কথাটার উপর ভিত্তি করেই একটা বই হয়েছে, এবং সেই বইটার মোড়ক আজকে উন্মোচন করা হয়েছে। এবং সেই মোড়ক উন্মোচন অনুষ্ঠান, বইটা উন্মোচন করেছেন, বইটা নিয়ে দেখলাম সামনে দাঁড়িয়ে আছেন নতুন সদ্য নিয়োগপ্রাপ্ত তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, তথ্য বিষয়ক উপদেষ্টা যিনি আছেন ডক্টর জাহিদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি, এবং তথ্য অধিদপ্তরে যিনি আপনার যে আছেন দায়িত্ব প্রধান তথ্য কর্মকর্তা যিনি আছেন আবদুল আহমেদ, তারা ছিলেন। আরেকজন ভদ্রমহিলাকে দেখলাম, ওনাকে আমি চিনতে পারলাম না। এটা নিয়ে মোটামুটি বেশ কয়েকটা ভিডিও দেখলাম, ভিডিও নিউজ দেখলাম। আমি এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই এই কারণে যে প্রথম যে কথাটা, যে বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় এবং শক্তিশালী দল হয়েছে, এই কথাটার একটা পার্ট ঠিক আছে, হয়তোবা তাও শিওর না আমি, সেটা হলো শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এইটুক ঠিক আছে। কারণ এখন বিএনপির সঙ্গে সরকার যুক্ত হয়েছে, এখন বিএনপির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ যুক্ত হয়েছে, বিভিন্ন বাহিনী বিএনপির সঙ্গে আছে, অতএব তো বিএনপি শক্তিশালী হবে, এটা স্বাভাবিক। বিএনপির বিরুদ্ধে কিছু কেউ বললে পরে তাকে মেরে দেবে। ওই দেখলাম এক বিএনপির এক সাবেক নেতা নাকি এক জায়গায় বলেছেন যে তোমরা লিখতে থাকো, আমরা তোমাকে পিটাবো, তোমরা লিখতে থাকো, আমরা পেটেতে থাকবো। মানে দম্ভ, এগুলো কিন্তু হচ্ছে, এখন কোনো ব্যাপার না এগুলো। কাজে বিএনপি শক্তিশালী হয়েছে, সেই শক্তিটা কী ধরনের শক্তি সেটা নিয়ে আলাদা ব্যাখ্যা, ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ ওই ব্যাখ্যায় গেলে রাত পোহায় যাবে। কাজে ওটা থাক, তবে তারা শক্তিশালী হয়েছেন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জনপ্রিয় কি হয়েছেন, এটা হলো বেসিক কথা। দেখেন, জনপ্রিয় হতে হলে কি লাগে? বাগাড়ম্বর দিয়ে জনপ্রিয় হওয়া যায় না, কথার ফুলঝুরি ছিটিয়ে জনপ্রিয় হওয়া যায় না। জনপ্রিয় হতে বলে জনপ্রিয়তে দুটো শব্দ, একটা জন আর একটা প্রিয়। মানে জনতা একটা অংশ, আর জনতার কাছে প্রিয় আরেকটা অংশ। তো জনতা কি আপনাকে ভালোবাসে দলকে এখন আগের মতো? কতটাই ভালোবাসে? জনতার যে প্রত্যাশা নিয়ে আপনার দলকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছিল, বিএনপিকে সরকারে পাঠিয়েছিল, আমি জনাব রিজভীকে উল্লেখ করে বলছি যে আপনাকে যে মানে ভোট দিয়ে তারা যে প্রত্যাশা তাদের ছিল, সে প্রত্যাশার কতটুকু মেটাতে পেরেছেন আপনারা বলুন? আপনাদের এক মন্ত্রী বলেন আগামী 2 বছর জ্বালানি তেল ঠিকঠাক মতো দিতে পারবো না। জনগণের সবচেয়ে চাহিদা এই মুহূর্তে জ্বালানি এবং বিদ্যুৎ। তো সেই চাহিদার ব্যাপারে আপনাদের একজন মন্ত্রী বলতেছেন যে আগামী 2 বছর ঠিক মতো আমরা জ্বালানি দিতে পারবো না বলেছেন। আর বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমাদের এখন চেয়ে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। আরেক মন্ত্রী বলেছেন আমাদের হাতে জাদু নাই যে জাদু দেখাবো। আপনাদের কি মনে হয় এই 3টা বাক্য আপনাদের মন্ত্রীদের কাছ থেকে শোনার জন্য তারা আপনাকে ভোট দিয়েছিল? তারা কি এমন লোককে ভোট দিয়েছিল যে বলবে যে আগামীতে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে? যখন একজন মন্ত্রী, তাও কে, খোদ অর্থমন্ত্রী, উনি বলতেছেন, আমি শুনলাম কালকে একটা ভিডিওতে, উনি বলছেন যে প্রত্যেকটা জিনিসের এখন দাম বাড়বে, কারণ যেহেতু জ্বালানি তেলের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। আপনি ভাবেন আমাদের অসাধু ব্যবসায়ীরা, সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য, জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য, কৃত্রিম সংকট তৈরি করার জন্য সব সময় কিন্তু এক পায়ে খারাপ। তারা একটা অজুহাত পেলেই দাম বাড়িয়ে দিতে চায়। সেই সময় যদি খোদ অর্থমন্ত্রী বলেন যে আগামীতে সব কিছুরই দাম বাড়বে, তো তারা একটা সুযোগ পেয়ে যাবে না? এটা কি অর্থমন্ত্রীর কাজ?
অর্থমন্ত্রীর কাজ কি ব্যবসায়ীদের দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের অজুহাত হাতে তুলে দেওয়া? অর্থমন্ত্রীর কি কাজ জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা? বলুন। এখন এইটা বলার মাধ্যমে রিজভী আহমেদ দাবি করতেছেন গভর্নমেন্ট আরও জনপ্রিয় হয়ে গেছে। আমি রিজভী আহমেদ সাহেবকে বলবো, আপনি এখন মন্ত্রী হন নাই, যদিও মন্ত্রী পদমর্যাদা ভোগ করছেন, মানে মন্ত্রীর বেতন টেতন পাচ্ছেন আপনার সব কিছু, এই বেতন কিন্তু আমরা দিচ্ছি। এই যত মন্ত্রীর পদমর্যাদার লোক আছে সবাই মন্ত্রীর মতো করে বেতন পান, বেতন ভাতা বাসা সব পান, এবং এই পুরো খরচটা কিন্তু আমরা বহন করি। উনি মন্ত্রীর বেতন পান, পেয়ে পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। ভারতেও কিন্তু অনেক, ভারতের একটু উদাহরণ দেবে বলে, ভারতে বিজেপি পার্টি আছে, বিজেপির যিনি প্রেসিডেন্ট উনি কিন্তু মন্ত্রীর বেতন ভাতা পান না, উনি পার্টির কাছ থেকে টাকা পান। তো আমি বিএনপিকে অনুরোধ করবো, আপনি দলের এই লোকগুলিকে আপনি মন্ত্রী বেতন দিচ্ছেন কেন, সরকারি টাকা দিচ্ছেন কেন, জনগণের টাকা দিচ্ছেন কেন? তো তাকে পার্টিতে রাখেন, যাই হোক, সেটা অন্য কথা। তো সেখানে বসে আপনি তো আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের সঙ্গে মিশেন, একটু জনগণের কাছে যান, একটু রাস্তায় নামেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, একজন সিএনজি চালককে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, সে কি বলে শুনেন, তারপরে বলেন যে আপনি জনপ্রিয় আগের চেয়ে বেশি হয়েছেন কি হননি। আগে কেন বলেন? আগে বলে তো লোকে হাসবে, কারণ লোকে তো অন্য কথা বলে। আমরা তো পাবলিকের কাছে যাই। আপনাদের মধ্যে বিএনপির প্রধান যে সমস্যাগুলো এই মুহূর্তে হচ্ছে 6 মাসের মাথায় এসে, 1 নম্বর, তারা জনগণের মৌলিক যে চাহিদাগুলো, যে আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, এই সমস্যাগুলো তারা মেটাতে পারছে না। 1 নম্বর, একদম অসহায় তারা এই ক্ষেত্রে। দ্বিতীয়ত, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম কন্ট্রোল করতে পারছে না, এবং আইন শৃঙ্খলার মধ্যে আপনি ধরতে পারেন চাঁদাবাজিও, তারা চাঁদাবাজি একেবারেই কন্ট্রোল করতে পারছে না। সারা দেশে অবাধে চাঁদাবাজি চলছে, দলীয় মাস্তানি চলছে, অস্বীকার করতে পারবেন না, থামাতে পারছেন না। কালকে দেখলাম একটা ভিডিও, এক ছেলে বলতেছে যে তারেক রহমান আসলেও তোমাকে টাকা দিতে হবে, মানে চাঁদাবাজি। সে এমনই বেপরোয়া চাঁদাবাজ, সে বলছে যদি তারেক রহমানও আসে তাও তাকে চাঁদা দিতে হবে, তারেক রহমান বললেও তাকে চাঁদার হাত থেকে মুক্তি নেই, চাঁদা তাকে দিতেই হবে। এই জিনিস ভাই আগে দেখি নাই, এই মাত্রায় আগে দেখি নাই আমরা, থামাতে পারছেন না। এখন নতুন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, পুরো একটা পরিবারকে হত্যা করা হচ্ছে, এবং হত্যা করার পর পরের দিনই নাকি সমস্যার সমাধান হয়ে গেছে এমন নাটক করা হচ্ছে, মানুষের সন্দেহ বাড়ছে। এগুলোকে কিভাবে আপনি বলেন যে আপনাকে এই সমস্ত ঘটনা ঘটার পর জনগণের কাছে আপনাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে? কোন বিবেচনায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন কিনা জানি না, দিবেন কিনা জানি না, দিতে ইচ্ছাও হবে কিনা আপনাদের জানি না। কারণ ক্ষমতায় গেলে না তো ওরা জনগণকে পাত্তা দিতে ইচ্ছা করে না। তো সেরকম আচরণ আপনারা হয়তো করবেন, আমরা বলতে পারবো না। দ্বিতীয় প্রসঙ্গটা বলি, যে বইটা প্রকাশিত হয়েছে এই বইটা আসলে কে লিখেছে আমি জানি না, তবে আমি আপনার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে জানতে চাইলাম যে বইটা আসলে কে লিখেছে। চ্যাট জিপিটি যে তথ্যটা আমাকে দিল, তারা বলল যে এই বইটা মূলত লিখেছেন হলো ইফতেখার রসুল জর্জ, এবং এটা প্রকাশনী নওরোজ সাহিত্য সম্ভার, এবং নওরোজ সাহিত্য সম্ভার যেটা আছে এটা আসলে ইফতেখার রসুল জর্জেরই প্রতিষ্ঠান। আমি ভদ্রলোককে আমি কিছুটা চিনি, উনি অনেকদিন ধরে প্রকাশনা শিল্পের সঙ্গে আছেন, সিনিয়র মানুষ। তবে ওনার এই নওরোজ সাহিত্য সম্ভার এখন আর অতটা ভালো ব্যবসা বাণিজ্য করছে না যদ্দূর আমি জানি। হয়তো উনি ব্যবসাটাকে বাড়ানোর জন্য এই বইটাকে নিয়ে আসছেন, আই হ্যাভ এ প্ল্যান। তো তারেক রহমান শিরোনাম এই বইটা যিনি করেছেন, এই বইটা যেহেতু তারেক রহমানকে নিয়ে লিখেছেন, অতএব তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা সবাই মিলে তেল মারার জন্য বইটার মোড়ক উন্মোচন করেছেন। যদি তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এই শিরোনাম না থাকতো বইটার মধ্যে, অন্য কোনো বই নিয়ে গেলে কি ওনারা মোড়ক উন্মোচন করবেন? ধরা যাক আমি একটা বই লিখবো, আমি বই লিখে ওনাদের দুজনকে বললাম, এই 2 ভদ্রলোকের সঙ্গে আমারও যৎকিঞ্চিত পরিচয় আছে, ওদেরকে বললাম, 3 জনের সঙ্গে আছে। আব্দুল আহমেদ তো আমার 2টা প্রতিষ্ঠানে আমার কলিগ ছিলেন। তো ওনাদের 3 জনকে বললাম, ভাই আমি একটা বই লিখেছি, আপনাদের ওখানে একটা মোড়ক উন্মোচনের ব্যবস্থা করেন না কেন? করবেন ওনারা? করবেন না। এইটা করলেন কেন? এই বইটা মোড়ক উন্মোচন করলেন বইটার নাম দেখে যে তারেক রহমানের কে নিয়ে লিখছে, আই হ্যাভ এ প্ল্যান লিখছে, অতএব এটা করতে হবে। এটার মধ্যে প্ল্যান আসলে কি আছে, বইটা কতটুকু মানোত্তীর্ণ হয়েছে, পড়েছেন কিনা আমার সন্দেহ, আমি শিওর কেউ পড়েন নাই।
আমি শিওর তারা কেউ পড়েন নাই, নাম দেখেই তারা কিন্তু এটা করেছেন। কেন করেছেন? এই কারণে করেছেন, তারা ভেবেছেন এটা করলে মনে হয় তারেক রহমান সাহেব খুশি হবে। তারেক রহমান সাহেবকে বলেছেন যে এটা নিয়ে বই লেখেন আপনারা, তাহলে তারেক রহমান সাহেব নিজে লিখতে পারতেন। এখন ওনার কি প্ল্যান আছে এটা নিয়ে? ইফতেখার রসুল জর্জ সাহেব একখান বই লেখলেন, সেই বইয়ের মরক উন্মোচন, এবং সেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে মরক উন্মোচন করলেন। এদের সমস্যাটা কি জানেন? সমস্যা হলো দুটো। প্রথমত হলো আপনারা তেল মারার সংস্কৃতিটা চালু করে দিলেন আনুষ্ঠানিকভাবে। এখন দেখবেন এই আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান কতটা মহানায়ক, তারেক রহমান কিভাবে এই দেশের মুক্তির সনদ নিয়ে আসছেন, তারেক রহমান স্যার এই জাতি অন্ধ, এই ধরনের নানা ধরনের শিরোনাম নিয়ে এখন দেখবেন মানে আপনার বানের জলের মতো বই বেরোতে থাকবে, যেটা আমরা বিগত সরকারের সময় দেখেছি। সরকারের একটা প্রতিষ্ঠান আছে জাতীয় গ্রন্থ কেন্দ্র, এরা বইটই কিনে, এরা কিনে বিভিন্ন দেশে লাইব্রেরিগুলোতে দেয়। আপনারা খবর নিয়ে দেখেন, শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে 80% বই তারা কিনেছে যারা, সব হলো হয় বঙ্গবন্ধু অথবা শেখ মুজিব অথবা ওনার স্ত্রী ফজিলাতুন্নেসা অথবা ওনার সন্তান শেখ কামাল, সুলতানা কামাল অথবা শেখ রাসেল। এই কারো না কারো নামে, কারো না কারো জীবনের উপর নির্ভর করে, কারো না কারো স্বপ্নের উপর নির্ভর করে, কারো না কারো দর্শনকে প্রতিফলিত করার জন্য এই বইগুলির নামকরণ করা হয়েছে। এবং এমন অনেক বই আপনারা পাবেন যে বইগুলির মধ্যে বিষয়বস্তু একই।